সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগ ও মধ্যযুগে রচিত সাহিত্য। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের আলোচনার বিষয় মধ্যযুগের বাংলা সাহিত্য। সময়টা শুনলে কিন্তু একটু অবাক লাগতে পারে। 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, মানে প্রায় 600 বছরের একটা বিশাল ক্যানভাস। একদম। আমাদের আজকের মিশনটা কিন্তু শুধু ইতিহাসের সাল তারিখ জানা নয়, না, বিলকুলই না। বরং আমরা চেষ্টা করব এই 600 বছরের ভেতর থেকে আসল গল্পটা বের করে আনতে। সেই সময়ের মানুষের লড়াই, সামাজিক দ্বন্দ্ব আর অবিশ্বাস্য সব সাংস্কৃতিক মেলবন্ধন। ঠিক ভাবা যায়, তুর্কি আক্রমণের সেই অস্থির সময়ে ধ্বংসস্তূপ থেকে এমন এক সাহিত্য জন্ম নিয়েছিল যা আজও আমাদের পরিচয়ের অংশ। চলুন এই জার্নিটা শুরু করা যাক। জার্নি শব্দটা একদম ঠিক, কারণ এটাকে শুধু পুঁথি পাঠের ইতিহাস ভাবলে বিরাট ভুল হবে। এটা আসলে একটা মহাকাব্যিক গল্প। একদিকে আর্য অনার্য সংস্কৃতির সংঘাত, অন্যদিকে হিন্দু মুসলিম ভাবনার অদ্ভুত সুন্দর মেলবন্ধন, আর সবশেষে দেবতার ভিড় ঠেলে মানুষের নিজের কথা বলার একটা দুর্দান্ত লড়াইয়ের গল্প। তাহলে চলুন শুরু করি সেই সময়টা দিয়েই, যেটাকে নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমি বলছি অন্ধকার যুগের কথা। আচ্ছা, 1201 থেকে 1350 সাল। সাধারণত বলা হয় তুর্কি আক্রমণের পর রাজনৈতিক অস্থিরতার কারণে এই 150 বছরে নাকি বলার মতো কোনো সাহিত্যই তৈরি হয়নি। কিন্তু আমাদের সোর্সগুলো ঘেটে মনে হলো ব্যাপারটা কি আসলেই এতটা সাদা কালো? সব আলো কি সত্যিই নিভে গিয়েছিল? এখানেই আমাদের সূত্রগুলো একটা নতুন অ্যাঙ্গেল দেখাচ্ছে। আধুনিক গবেষকরা বলছেন ছবিটা অতটা হতাশাজনক নয়। হ্যাঁ, এটা ঠিক যে বড় মাপের কোনো মহাকাব্য বা পুঁথি হয়তো সেভাবে পাওয়া যায় না, কিন্তু তার মানে এই নয় যে সৃষ্টিশীলতা পুরোপুরি থেমে গিয়েছিল। বরং বলা যায় ঝড়ের মধ্যেও সৃজনশীলতার সলতেটা টিমটিম করে জ্বলছিল। যেমন ধরুন রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণের কথা। এতে বৌদ্ধ শূন্যবাদ আর হিন্দু ধর্মের ধারণাকে মিলিয়ে দেওয়া হয়েছে। আবার হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়ার মতো রচনাগুলোও কিন্তু এই সময়েরই ফসল। শেখ শুভদয়ার কথা যখন এলো, এর একটা বিশেষ দিক আমাদের সোর্সগুলো বারবার হাইলাইট করছে। এটা নাকি শুধু একটা বই ছিল না, একটা সাংস্কৃতিক বদলের ইঙ্গিত ছিল। আপনি একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এই শেখ শুভদয়াতেই কিন্তু প্রথমবার বাংলা সাহিত্যে পীর বা দরবেশদের অলৌকিক ক্ষমতার কথা লেখা হলো। আচ্ছা, এর মানেটা কি? এর মানে হলো রাজনৈতিকভাবে একটা যুগ হয়তো টালমাটাল, কিন্তু সাংস্কৃতিকভাবে নতুন ভাবনার জন্ম হচ্ছে। এক সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতির দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটা মেলবন্ধন। একদম। আর এই যে মেলবন্ধন শুরু হলো, এর প্রভাব আমরা পরের সাহিত্যগুলোতে আরও অনেক স্পষ্টভাবে দেখতে পাবো। এটা ছিল ভবিষ্যতের একটা পূর্বাভাস। এই তথাকথিত অন্ধকার যুগ পেরিয়ে আমরা যখন মধ্যযুগের প্রথম স্পষ্ট নিদর্শনের দিকে তাকাই, তার আবিষ্কারের গল্পটাই তো একটা সিনেমার মতো। হ্যাঁ, তা তো বটে। আমি ভাবছিলাম 1909 সাল, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ নামে একজন গবেষক ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণীর বাড়িতে পৌঁছেছেন, আর সেই বাড়ির গোয়ালঘরের মাচা থেকে ধুলোমাখা একটা পুঁথি উদ্ধার করলেন। কে জানতো সেটাই হবে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। একটা গোয়ালঘর থেকে? হ্যাঁ, একটা গোয়ালঘর থেকে বাংলা সাহিত্যের ইতিহাসের মোড় ঘুরে গেল। অবিশ্বাস্য একটা মুহূর্ত ছিল সেটা। একবার ভেবে দেখুন, ওই পুঁথিটা যদি সেদিন উইপোকায় কেটে ফেলতো বা হারিয়ে যেত, সর্বনাশ। আমরা হয়তো মধ্যযুগের শুরুর দিকের বাংলা ভাষার আসল চেহারাটাই দেখতে পেতাম না। ভাষাবিদরা তো একে বাংলা ভাষার বিবর্তনের মিসিং লিঙ্ক বা হারিয়ে যাওয়া সূত্র বলেন। কেন? কারণ এর আগে আমরা যা পেয়েছি তা হলো চর্যাপদ,
যা অনেকটাই ধাঁধার মতো, আর এরপর সরাসরি চৈতন্য যুগের ঝকঝকে বাংলা। মাঝখানের এই অমসৃণ গ্রাম্য মাটির কাছাকাছি ভাষাটার চেহারা যে ঠিক কেমন ছিল, তা আমরা এই পুঁথি থেকেই প্রথম জানতে পারি। একদম। আর এটা তো শুধু ভাষার জন্য গুরুত্বপূর্ণ নয়, এর ভেতরের চরিত্রগুলোও তো বেশ অন্যরকম। ঠিক। আমাদের মাথায় রাধাকৃষ্ণ বলতে যে ভক্তিমূলক ছবিটা ভাসে, এখানকার চরিত্রগুলো তো তার থেকে যোজন যোজন দূরে। একেবারে। এখানে রাধা কোনো দেবী নন, বরং গ্রামের এক চঞ্চলা চপলা কিশোরী, যার মধ্যে অভিমান আছে, রাগ আছে, ভয় আছে। আর কৃষ্ণ? কৃষ্ণ এখানে ভগবান নন, বরং এক ধূর্ত বুদ্ধিমান প্রেমিক, যিনি রাধার মন পাওয়ার জন্য নানা কৌশল করছেন। মোট 13টা খণ্ডে তাদের সম্পর্কে যে টানাপোড়েন দেখানো হয়েছে, তা ভক্তির চেয়ে অনেক বেশি মানবিক, অনেক বেশি মাটির কাছাকাছি। আর বড়াই চরিত্রটা, উনি তো গল্পের একজন গুরুত্বপূর্ণ চরিত্র। বড়াই চরিত্রটা তো একটা সামাজিক দলিল। তিনি রাধাকৃষ্ণের মধ্যে সংযোগ স্থাপন করেন, মানে যাকে আমরা এখনকার ভাষায় ঘটক বলতে পারি। আচ্ছা। এই চরিত্রটা দেখিয়ে দেয় যে সেই সমাজে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের একটা ভূমিকা ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন তাই শুধু একটা প্রেমের কাব্য নয়, এটা সেই সময়ের সমাজ, ভাষা আর মানুষের মানসিকতার একটা জীবন্ত আর্কাইভ। শ্রীকৃষ্ণ কীর্তনের পর মধ্যযুগের সাহিত্য যেন বেশ কয়েকটি ধারায় ছড়িয়ে পড়ল। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর প্রভাবশালী ধারাগুলোর একটা ছিল বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেম আর ভক্তি। হ্যাঁ, এই পদগুলো তখন মুখে মুখে ফিরত। বিদ্যাপতি, চণ্ডীদাসের মতো কবিরা তো ছিলেনই, কিন্তু আমাদের সোর্সগুলো একটা চমকে দেওয়ার মতো তথ্য দিচ্ছে। এই ধারায় নাকি শুধু হিন্দু কবিরাই লেখেননি। হ্যাঁ, এবং এটা শুধু সম্প্রীতির উদাহরণ নয়, এটা আরও অনেক গভীর কিছু ইঙ্গিত করে। আমাদের সোর্স বলছে সেই সময়ে সৈয়দ সুলতান, আলাওলের মতো অন্তত 11 জন মুসলিম কবিও রাধাকৃষ্ণের প্রেম নিয়ে অসাধারণ সব পদ লিখেছেন। তার মানে এটা প্রমাণ করে যে সেই সময়ের বাঙালিয়ানা বা বেঙ্গলি আইডেন্টিটিটা ধর্মীয় পরিচয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠছিল। তার মানে আপনি বলতে চাইছেন রাধাকৃষ্ণ তখন আর শুধু হিন্দু দেবদেবী নন, তারা হয়ে উঠেছিলেন বাংলার প্রেমের সার্বজনীন প্রতীক বা কালচারাল আইকন। ঠিক তাই, যা ধর্ম নির্বিশেষে সব কবিকে অনুপ্রাণিত করতে পারত। আচ্ছা। তারা হয়ে উঠেছিলেন ভালোবাসার রূপক। এই পদগুলোর ভাষাও ছিল অদ্ভুত সুন্দর। ব্রজবুলি নামে এক কৃত্রিম মিষ্টি ভাষায় লেখা হতো, যা আসলে গান হিসেবে তৈরি করা হয়েছিল, কীর্তন হিসেবে গাওয়া হতো। হ্যাঁ, বিদ্যাপতি এতে দিয়েছিলেন ছন্দের ঝংকার, আর চণ্ডীদাস ঢেলে দিয়েছিলেন হৃদয়ের গভীর আবেগ। এই যে মঙ্গল কাব্য বা পদাবলীর কথা আমরা শুনলাম, এগুলো তো বাংলার নিজস্ব গল্প, কিন্তু সেই সময় তো আরও একটা বড় ঢেউ এসেছিল, তাই না? কোনটার কথা বলছেন? বাইরের দুনিয়ার বিশাল বিশাল মহাকাব্য আর প্রেমগাথাগুলোকেও তো সাধারণ বাঙালির কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা শুরু হয়েছিল। আপনি খুব সুন্দরভাবে পরের ধাপে চলে এলেন। হ্যাঁ, মঙ্গল কাব্যের পাশাপাশিই চলছিল অনুবাদের এই বিরাট কর্মযজ্ঞ। আর এখানে একটা দারুণ ব্যাপার ঘটেছিল। এই কাজে কিন্তু সবচেয়ে বড় মদত দিয়েছিলেন গৌড়ের মুসলিম সুলতানরা। তাই? হ্যাঁ, তারা যদি এগিয়ে না আসতেন বা অর্থ না ঢালতেন, রামায়ণ মহাভারতের মতো বই হয়তো সংস্কৃতে লেখা পণ্ডিতদের পুঁথিতেই আটকে থাকত, সাধারণ বাঙালির হাতে কোনোদিন পৌঁছাতই না। তাদের পৃষ্ঠপোষকতাতেই কৃত্তিবাস ওঝা রামায়ণ এবং কবীন্দ্র পরমেশ্বর বা শ্রীকর নন্দীর মতো কবিরা মহাভারত বাংলায় অনুবাদ করেন। তার মানে এটাকে আমরা বলতে পারি সাহিত্যের গণতান্ত্রিকরণ। চমৎকার শব্দ। ঠিক তাই। প্রথমবারের মতো গ্রামের সাধারণ একজন মানুষ তার মহাকাব্যের নায়কদের গল্প নিজের ভাষায় শোনার সুযোগ পেল। এটা একটা বিরাট সাংস্কৃতিক বিপ্লব ছিল। শুধু তাই নয়, সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের উৎসাহে শাহ মোহাম্মদ সগীর ফার্সি থেকে ইউসুফ জুলেখার মতো বিশ্ববিখ্যাত প্রেম কাহিনী বাংলায় আনলেন। এর মাধ্যমে তো বাংলা সাহিত্যে একটা নতুন রোম্যান্টিক ধারার জন্ম হলো। একদম, যা পরবর্তীকালে অনেক সমৃদ্ধ হয়েছে। আচ্ছা, আবার একটু মঙ্গল কাব্যের কথায় ফিরে আসি। চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, এই নামগুলো শুনলে তো মনে হয় শুধু দেবদেবীর মঙ্গল বা মহিমার কথায় থাকবে। এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সূত্রগুলো বলছে এর ভেতরে নাকি একটা সামাজিক লড়াইয়ের ইঙ্গিত আছে। বিষয়টা ঠিক কি? দেবদেবীর গল্পের আড়ালে কারা কার সাথে লড়ছিল? খুব ভালো প্রশ্ন। মঙ্গল কাব্যগুলোকে যদি কেবল দেবতার গুণগান ভাবা হয়, তাহলে এর আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। এগুলো আসলে তৎকালীন সমাজের পাওয়ার পলিটিক্স বা শ্রেণী সংগ্রামের সাহিত্যিক দলিল।
একটা উদাহরণ দিলে ভালো হয়। মনসামঙ্গলের উদাহরণটা নেওয়া যাক। চাঁদ সওদাগর যে প্রচণ্ড একগুয়ে দম্ভ দেখান, তা আসলে আর্য দেবতা শিবের উপাসক বণিক সমাজের অহংকারের প্রতীক। আচ্ছা। তিনি কিছুতেই নতুন কোনো দেবতাকে মানতে রাজি নন। তাকে আজকের দিনের একগুয়ে সিইওর সাথে তুলনা করা যায়, যিনি মার্কেট ট্রেন্ড মানতে রাজি নন। ঠিক। তার একটাই কথা, আমার যা ভালো লাগে সেটাই চলবে। আর দেবী মনসা, তিনি তাহলে নতুন মার্কেট ট্রেন্ড? অনেকটা তাই। দেবী মনসা হলেন ব্রাত্য, মানে তথাকথিত নিম্নবর্গের মানুষের প্রতিনিধি। তার পূজা কিন্তু সমাজের উঁচিতলার মানুষ করত না। তাই চাঁদ সওদাগরের পরাজয়ের মাধ্যমে আসলে দেখানো হয়েছে যে সমাজের প্রতিষ্ঠিত ক্ষমতার বিরুদ্ধে লৌকিক বা সাধারণ মানুষের ধর্মের জয় হচ্ছে। তার মানে এটা এক ধরনের বিপ্লব। আপনি ঠিক জায়গাটায় ধরেছেন। বিপ্লব শব্দটা এখানে বেশ খেটে যায়। কারণ ভাবুন, প্রতিষ্ঠিত আর্য দেবতাদের বিরুদ্ধে লৌকিক ব্রাত্যদেবীর এই যে উঠে আসা, এটা তো শুধু ধর্মীয় নয়, এটা ছিল ক্ষমতার ভারসাম্যের একটা আমূল বদল। আর এই কাব্যের 12 মাসে অংশটার কথা তো আলাদা করে বলতেই হয়। নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা, ওহ, ওটা তো অসাধারণ। পড়লে মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, কারণ এটা শুধু কাব্যিক বর্ণনা নয়, এটা ছিল সেকালের নারীর পরাধীনতা আর নিঃসঙ্গতার এক করুণ বাস্তব চিত্র। স্বামী বিদেশে বাণিজ্য করতে গেছে, আর এদিকে স্ত্রী 12 মাস ধরে তার জন্য অপেক্ষা করছে। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে তার মনের অবস্থা বদলাচ্ছে। এটা ছিল সেই সময়ের নারীদের নীরব কান্নার এক সাহিত্যিক প্রকাশ। একদম। আমাদের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, বাংলা সাহিত্য তখন শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না। না না, সূত্রগুলো বলছে বাংলার বাইরেও নাকি এর একটা শক্তিশালী কেন্দ্র গড়ে উঠেছিল। এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। তার মানে বাংলা সাহিত্য একরকম এক্সপোর্ট হচ্ছিল। এক্সপোর্ট শব্দটা মন্দ নয়। হ্যাঁ, সুদূর আরাকান অর্থাৎ আজকের মিয়ানমার এর রাজসভা ছিল বাংলা সাহিত্যের এক অবিশ্বাস্য উর্বর ক্ষেত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানকার সাহিত্য ছিল অনেক বেশি আধুনিক আর ধর্মনিরপেক্ষ। ঠিক তাই। এর কারণ হয়তো আরাকান ছিল একটা আন্তর্জাতিক বন্দর। সেখানে নানা দেশের নানা সংস্কৃতির মানুষের আনাগোনা ছিল। তাই সেখানকার সাহিত্যে ধর্মের বাড়াবাড়িটা কম ছিল। আর এই ধারার পোস্টার বয় তো নিঃসন্দেহে মহাকবি আলাওল। অবশ্যই। আলাওল ছিলেন আরাকান রাজসভার মধ্যমণি। মালিক মোহাম্মদ জায়সির হিন্দি পদ্মাবত কাব্য অবলম্বনে লেখা তার পদ্মাবতী বাংলার রোম্যান্টিক কাব্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। শ্রেষ্ঠ নিদর্শন। এখানে মূল ফোকাসটা কোনো দেবদেবী নন, বরং রত্নসেন আর পদ্মাবতীর মানবিক প্রেম আর সৌন্দর্য। ধর্মের চেয়ে মানুষই এখানে বড় হয়ে উঠেছে। আলাওলের হাত ধরে বাংলা সাহিত্য যেন একটা আন্তর্জাতিকতা পেয়েছিল বলা যেতে পারে। একদিকে যখন রাজসভায় কবিরা দেবদেবী বা রাজা বাদশাহেদের নিয়ে মহাকাব্য লিখছেন, তখন গ্রামের সাধারণ নিরক্ষর মানুষেরা কি করছিল? তাদের কি কোনো সাহিত্য ছিল না? তারা কি শুধু শ্রোতা হয়েছিল? না, একেবারেই না। তারাও সৃষ্টি করছিল, এবং যা সৃষ্টি করছিল তা ছিল এক জীবন্ত প্রাণবন্ত সাহিত্য, যা আজ মৈমনসিংহ গীতিকা নামে পরিচিত। ডক্টর দীনেশচন্দ্র সেন যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই পালা গানগুলো সংগ্রহ করে বই আকারে ছাপলেন, তখন শুধু বাংলা নয়, সারা বিশ্ব চমকে গিয়েছিল। নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক রমা রোলা একে মুগ্ধ হয়ে বলেছিলেন, খাঁটি হীরের টুকরো। কিন্তু কেন? কি এমন ছিল এই গীতিকাগুলোতে যা বিশ্বকে এতটা নাড়া দিয়েছিল? এর কারণ হলো এর নারী চরিত্রগুলো। মহুয়া বা মলুয়া পালার নায়িকারা, তারা তো কোনো দেবী নন। সমাজের সাধারণ নারী, কিন্তু তাদের তেজ, সাহস আর ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তারা স্বাবলম্বী, সাহসী এবং নিজের ভালোবাসার জন্য সমাজের যে কোনো নিয়ম ভাঙতে প্রস্তুত। ভাবা যায়, মধ্যযুগের সেই চরম রক্ষণশীল সমাজে গ্রামের নিরক্ষর কবিরা এমন নারীবাদী চরিত্র তৈরি করছেন। এটা এক কথায় অভাবনীয়। এই গীতিকাগুলো প্রমাণ করে সাহিত্য শুধু রাজসভার সম্পত্তি ছিল না, তা সাধারণ মানুষের হৃদয়েও জন্ম নিত এবং অনেক বেশি আধুনিক রূপে জন্ম নিত। দেখতে দেখতে আমরা মধ্যযুগের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অষ্টাদশ শতাব্দী। যুগসন্ধিক্ষণ। বাংলায় তখন পলাশির যুদ্ধের দামামা বাজছে, বর্গীর হানা চলছে। এই চরম অস্থির সময়ে কলম ধরলেন মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়, কারণ তার অন্নদামঙ্গল কাব্যে মধ্যযুগের সব বৈশিষ্ট্য যেমন আছে, তেমনি আধুনিক যুগেরও পূর্বাভাস রয়েছে। তার লেখায় আগের কবিদের মতো গভীর ভক্তিভাবটা
কম, বরং সেখানে আছে নাগরিক জীবনের রসিকতা, শ্লেষ আর ব্যঙ্গবিদ্রূপ। তিনি যেন বুঝতে পারছিলেন একটা পুরনো যুগ শেষ হয়ে আসছে, নতুন একটা যুগ দরজায় কড়া নাড়ছে। তার সেই বিখ্যাত লাইনটা তো এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। কোনটা? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা তো অবিশ্বাস্য। মানে এতদিন ধরে দেবদেবীর কাছে মানুষ মুক্তি চাইছে, মোক্ষ চাইছে, স্বর্গে যেতে চাইছে, আর ভারতচন্দ্র এসে পুরো খেলার নিয়মই পাল্টে দিলেন। একদম। তিনি দেবী অন্নদার মুখ দিয়ে কোনো পারলৌকিক মুক্তি বা মোক্ষ প্রার্থনা করাননি। তিনি দেবীকে দিয়ে সাধারণ মানুষের একেবারে পেট চলানোর দাবি আদায় করে নিচ্ছেন। এই একটি লাইনেই মধ্যযুগের দেবতা কেন্দ্রিক ফ্যান্টাসির অবসান ঘটছে এবং আধুনিক যুগের বাস্তবতার আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। মানুষ এখন আর পরকাল নিয়ে ভাবছে না, ইহকালে দুটো খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে চায়। এটা এক কথায় যুগান্তকারী। ভারতচন্দ্রের পর সাহিত্য কি তাহলে রাজসভা থেকে পুরোপুরি বেরিয়ে এলো? হ্যাঁ, এরপর সাহিত্য আর রাজসভার চার দেওয়ালে আটকে থাকেনি। ফকির গরিবুল্লার আমির হামজার মতো পুঁথি সাহিত্য, মানে আরবি ফার্সি মিশ্রিত দোভাষী বাংলায় লেখা, সেগুলো খুব জনপ্রিয় হয়েছিল। ব্যাপক জনপ্রিয় হলো। আর তারপরেই মঞ্চে এলেন কবিওয়ালারা। ভোলা ময়রা, অ্যান্টনি ফিরেঙ্গির মতো কবিয়ালদের গানের লড়াইয়ের মাধ্যমে সাহিত্য নেমে এলো সোজা কলকাতার রাস্তায়, সাধারণ মানুষের আড্ডায়। আর এটাই আধুনিক যুগের জন্য জমিনটা তৈরি করে দিল। ঠিক তাই। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট, মধ্যযুগের বাংলা সাহিত্যকে শুধু ধর্মীয় সাহিত্য বলে একটা বাক্সে পুরে দেওয়াটা মস্ত বড় একটা ভুল। অবশ্যই। এটা ছিল তুর্কি আক্রমণ, বর্গীর হানা আর দুর্ভিক্ষের মাঝেও বাঙালির টিকে থাকার লড়াইয়ের এক জীবন্ত দলিল। এই সাহিত্য ছিল হিন্দু মুসলিম সংস্কৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র, ছিল ক্ষমতার লড়াইয়ের প্রতিচ্ছবি এবং ভালোবাসার এক অমর গাথা। সেই 600 বছরের লড়াই আর সৃষ্টির ফসলই কিন্তু আজকের আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি তৈরি করে দিয়েছে। সত্যি তাই। এই দীর্ঘ আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলুন। যদি সাহিত্যকে সত্যি সমাজের দর্পণ বলা হয়, তাহলে দেবদেবীর অলৌকিক মাহাত্ম্য থেকে শুরু করে গ্রামের এক সাধারণ সাহসী নারীর আখ্যান এবং সবশেষে দুধে ভাতে থাকার একেবারে জাগতিক প্রার্থনার দিকেই যে যাত্রা, এটা কি আসলে ওই 600 বছরে ধরে ধীরে ধীরে বদলে যাওয়া বাঙালির আত্মারই একটা গল্প বলে না? আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।